দিদির বিয়ের রাতে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। বাবা তার সব জিনিসপত্র উপরের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে দিয়েছিল আর বলেছিল যে এই ঘর কেউ যদি খোলে তাহলে আমার মরা মুখ দেখবে। তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল আর অনেক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশে কেউ যেত না। একবার রাত্রিবেলা বাবাকে ওই ঘরে দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম। তখন আস্তে আস্তে তার পিছু করলাম। ভেতরে যখন উঁকি মারলাম তখন আমি পুরো কেঁপে উঠেছিলাম, কারণ ওখানে আমার নাম অনামিকা আর আমি কোটায় বাস করি। আমার জীবন ভীষণ অদ্ভুতভাবে কেটেছে, কেননা অন্যের করা ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা 3 ভাই বোন ছিলাম, 2 বোন আর এই একটা ছোট ভাই ছিল। দিদি ভীষণ সুন্দর ছিল আর খুব সিধে ছিল। বাবার চোখের মণি ছিল সে। বাবা আমার থেকে বেশি আমার বড়দিকে বেশি ভালোবাসত। এজন্য আমি একদম তার মতো করেই চলার চেষ্টা করতাম। সে আটা মাখলে আমি জেদ করতাম যে আমিও আটা মাখবো। সে খাবার বানালে বাবা তার রান্নার খুব প্রশংসা করত, আর তখন যে কোনোভাবেই আমাকেও খাবার বানাতেই হবে। কোথাও এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আমি শুনেছিলাম বাবা অঙ্কিতাদিকে বলতো যে তোমাকে জীবনে ভেবে চিনতে চলতে হবে, কেননা তোমার থেকে ছোট ভাই বোনেরা তোমাকে দেখেই কিন্তু শিখবে। আমারও তো অহংকার ছিল যে অঙ্কিতা দিদি কি কখনো কোনো ভুল করতেই পারে না। কিন্তু সময় প্রমাণ করে দিলেও যে এগুলো মনের ভুল। দিদি তো মানুষ ছিল, আর মানুষের জীবনে যে ওঠানামা দুটোই থাকে। যেমন কিনা আমি প্রথমেই বলেছি যে আমার দিদি অনেক বেশি সুন্দর ছিল, তাই এবার অঙ্কিতাদির জন্য সমস্ত দিক দিয়ে সম্বন্ধ আসতে লাগলো। এমন মনে হতো যেন আত্মীয়রা নিজেদের মধ্যে জেদ করছে যে অঙ্কিতাকে আমি নিজের বউ বানাবই। বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয় স্বজন চেষ্টা করত, আমাদের বাড়ির চক্কর কাটতে থাকতো। বাবা ভাবলো সে যদি আমি একটা ঘরে আমার মেয়েকে পাঠিয়ে দিই তাহলে অন্য ঘরের লোকেরা আমার উপরে রেগে যাবে। এজন্য বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে দিদির বিয়ে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে না দিয়ে বাইরে কোথাও ঠিক করবে। তখন বাবা আন্দাজও করতে পারেনি যে সে কত বড় ভুল করতে চলেছে। বাবার বোঝা উচিত ছিল যে দিদির জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা উচিত ছিল। তার মাথায় হাত রেখে একবার যদি জিজ্ঞাসা করে নিত যে বাবু, তুমিও তো নিজের ভবিষ্যতের জন্য কিছু ভেবেছো, যদি তোমার মনে কিছু থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো, যদি আমার কাছে বলতে লজ্জা করে তাহলে নিজের মাকে বলো। কিন্তু সে এই ব্যাপারে বাড়ির কারোর সাথেই কথা বলে কারোর ইচ্ছা জানতে চায়নি। বাবা বাইরে থেকে কারোর সাথে কথা বলে দিদির সম্বন্ধ ঠিক করে দিল। একদিন বাবা বলল, আমি অঙ্কিতার সম্বন্ধ পাকা করে দিয়েছি, ভীষণ ভালো লোক ওরা, আমাদের মেয়েকে ভীষণ ভালো রাখবে। মা তো অবাক হয়ে গেল। শুধু মা নয়, আমাদের উপরে যেন বাজ ভেঙে পড়ল। আমরা 3 ভাই বোন ঘরে বসেছিলাম আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। এটা কি হয়ে গেল আর কি করে হলো? রাহুল এটা কি করে হতে পারে? মেয়েদের সম্বন্ধ এভাবে পাকা হয় না। প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে, তারপর মেয়ের বাড়ির লোকেরা আন্দাজে হয়ে যায় যে মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসা লোকজন কী ধরনের, তারপর ঘর বাড়ি দেখার কথা হয়। আমি তো অবাক হয়ে গেলাম, তুমি এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিলে আর আমাকে একবার জিজ্ঞাসাও করলে না। বাবা বলল, মহিলারা কম বুদ্ধি সম্পন্ন হয়, আমরা পুরুষরা যেরকম সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি তোমরা মহিলারা কখনোই তা পারবে না। আচ্ছা, তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে ছেলেদেরকে ডেকে নিচ্ছি, তারপর তুমি তাদের সাথে কথা বলে নাও। এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শুনতে পেলাম না। বোধ হয় সে ভীষণ চিন্তায় পড়ে গেল। এই অভ্যাসটা দিদিরও ছিল। সে বলতে লাগলো, অনামিকা, আমার সাথে কি হচ্ছে? সে ভীষণ চিন্তায় ছিল। আমি তার মনের শান্তির জন্য বললাম, দিদি, কি আবার হবে, তোমার হাত হলুদ হতে চলেছে, তারপর ঘরে সানাই বাজবে। দিদি চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে মা বলতে লাগলো, অঙ্কিতা, আজ তুমি ভালো করে তৈরি হয়ে যেও, তোমায় দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে। এবার দিদি নিজেকে আটকাতে পারল না। সে বলতে লাগলো, মা, বাবার থেকে এই কিন্তু আশা করিনি। তবে মা চমকে উঠল আর অঙ্কিতাদির হাত ধরে বলতে লাগলো, সোনা, আমাকে বলো, যদি তুমি কারোকে পছন্দ করে থাকো, তো তুমি যদি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো
তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না। আমি তোমার বিয়ে সেখানেই দেব যেখানে তুমি চাও। কিন্তু দিদি না বলে মাথা নাড়িয়ে দিল। সে বলতে লাগলো, মা এরকম কোনো ব্যাপার নেই, তাও আমার মনে অদ্ভুত খেয়াল আসছে। এমন মনে হচ্ছে যে এই বিয়ে আমার জন্য খুশি নিয়ে আসছে না, বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস নিয়ে আসছে। মা দিদির কথা শুনে চমকে উঠল। এরকম কথা বলার আগে একবারও ভাবলো না যে তোমার মায়ের হৃদয়ে কি যাবে। মা দিদির গলা জড়িয়ে ধরল। তারপর তারা দিদিকে দেখতে আসলো। এক বৃদ্ধা এসেছিলেন আর একটা যুবতী মেয়ে। তারা বললেন যে ছেলের মা কোমায় আছে, এজন্য ঠাকুমা আর বোন এসেছে। যখন মা অঙ্কিতাদিকে নিজের সাথে নিয়ে আসলো, তখন ছেলের ঠাকুমা খুব ভালোবেসে দেখলো ওই মেয়েটারও দিদিকে ভালো লেগেছিল। সে তো এখন থেকেই দিদিকে বৌদি বলা শুরু করে দিয়েছিল। আর সবার নজর বাঁচিয়ে ছেলের বোন আমার দিদির হাতে ছেলের ফটো ধরিয়ে দিল। ছেলের নাম ছিল রমেশ। যখন আমার দিদির হাত থেকে ফটো নিলাম, দেখলাম ছেলেটি ভীষণ সুন্দর। দিদিও তার ফটো দেখে লজ্জা পেয়ে গেল। যখন কিনা মা নিজেই সন্তুষ্টি প্রকাশ করছিল। ছেলের ঠাকুমা আর বোন দুজনেই ভীষণ সাদাসিধে ছিল। মা বলল, রমেশের সাথে তোমার বাবা দেখা করেছে, সে বলেছিল রমেশ ভীষণ সাদাসিধে ছেলে। সত্যি বলছি অঙ্কিতা, আমার মন এবার যেন শান্তি পেল। তুমি বলো তোমার কি রায়? দিদিও হ্যাঁ বলল। লজ্জা পেয়ে সে বলল, আমার এই সম্বন্ধে কোনো আপত্তি নেই। তারপর আমাদের ঘর খুশিতে ভরে গেল। কিন্তু কেউ এটা জানতো না যে এই খুশি একদিন সর্বনাশ প্রমাণিত হবে। সব কিছু ভীষণ ভালোভাবে চলছিল। দিদিও খুশি হয়ে প্রত্যেকটা বিষয়ে অংশ নিতে লাগলো। দিদি নিজের পছন্দের বিয়ের পোশাক নিল আর নিজের জুতো নিজেই পছন্দ করলো। শুধু তাই নয়, সে বরযাত্রীর জন্য সমস্ত সাজসজ্জা নিজের ইচ্ছে মতো করেছিল। সব কিছু ভালোভাবেই ঘটছিল। কেউ জানতো না যে দিদি নিজের মনে কি সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। আমি তো এক সপ্তাহ আগেই ঢাকঢোল বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম। মা আমাকে বারণ করেছিল যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না, কিন্তু আমি কথাই শুনছিলাম না। দিদি সমস্ত কষ্ট ভুলে গিয়ে ভীষণ এনজয় করছিল। নিজের ইচ্ছায় আমার গান পর্যন্ত গাইয়েছিলাম। আমার তো এমন মনে হতো যে যদি সে লজ্জা না পেত, সে নিজেও আমাদের সাথে বসে গান গাইতো। প্রত্যেকটা মুহূর্ত কাটতে লাগলো আর দিদির বিয়ের দিন সামনে আসতে লাগলো। সেদিন দিদি অনেক দামি পার্লার থেকে তৈরি হয়ে আসলো। সে নিজের পছন্দে জামা কাপড় পরেছিল। কিছুক্ষণ পরে যখন বর আসলো, আমি যখন রমেশকে দেখলাম, আমি তো চেয়ে অবাক হয়ে দেখলাম সে এত ভীষণ সুন্দর ছিল। আমি ভাবলাম গিয়ে দিদিকে বলি যে তোমার ভাগ্যে তো নবাব লেখা। আমি তাড়াতাড়ি দৌড়ে ঘরে এলাম। তখন ওখানে দিদি ছিল না। আমি অবাক হয়ে গেলাম যে এখনই তো আমি দিদিকে এখানে ছেড়ে গেলাম, তাহলে সে কোথায় চলে গেল? আমি তার খোঁজে মায়ের ঘরে গেলাম, তো সেটাও ফাঁকা ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে সে কোথায় চলে গেল? আমি তাড়াতাড়ি বাইরে আসলাম আর মাকে খুঁজতে লাগলাম। দেখলাম মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। আমি তার হাত ধরে একটা কোনায় নিয়ে গেলাম আর বললাম, দিদি নেই। মা বলল নিজের ঘরে হবে। মা আমি দেখেছি নেই সে, আর তোমার ঘরেও নেই। মা বলল এখানেই কোথায় হবে। তারপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেল। সে এমনভাবে কথা বলছিল যে সে কোনো কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা অনুভব করেনি। তখন আমি মায়ের হাত ধরে একটা ঝটকা দিলাম। আমি বললাম, মা আমি ভীষণ ভয় পাচ্ছি। মা বলল, চলো প্রথমে তোমার ভয়টাকে দূর করি। আমরা দিদিকে এক ঘর থেকে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপরে বাবা ফোন পেল। বাবা রুমে আসলো, তার চোখও লাল হয়ে গেছে। সম্ভবত তার এই কষ্ট হচ্ছিল যে তার প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে। বাবা বলতে লাগলো, অঙ্কিতাকে বলো পণ্ডিতজি এসছে। মা কাঁদতে কাঁদতে বলল, অঙ্কিতাকে পাওয়া যাচ্ছে না। বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে লাগলো। তারপর বলল, মানে পাওয়া যাচ্ছে না মানে কি? মা কাঁদতে কাঁদতে বলল, আমি ঘরের কোনো কোণা ওকে খুঁজেছি। বাবা বুকে চাপড়ে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, আমার সম্মান মাটিতে মিশে যাবে। কেউ আমাকে এই সম্মানহানি থেকে বাঁচাতে পারবে না। তুমি বলো এবার আমি কি করব?
লোকের সামনে কি করে যাব। মাও কাঁদতে লাগলো আর বলল, রাহুল তুমি বিছানার উপরে শুয়ে পড়ো, আমি গিয়ে বাহানা বানিয়ে দিচ্ছি যে আমার বরের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে আর এই অবস্থায় আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। বাবা বলল, রানী তুমি এতটা সাহস পাচ্ছ কি করে। মা নিজের চোখে মুছল আর বলল, তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমি সব কিছু করতে রাজি। তুমি যদি তোমার ছেলে মেয়েকে ভালো কিছু শেখাতে পারতে। মা গিয়ে সবার সামনে বলল যে আমার বর এখন হৃদরোগে আক্রান্ত, এরকম অবস্থায় আমরা মেয়েকে বিদায় করতে পারবো না। দয়া করে আপনার বর এবং বরযাত্রী নিয়ে ফেরত চলে যান আর তারপর অন্য কোনো দিন নিজের বউকে সাধারণভাবে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবেন। সমস্ত দিক থেকে লোকেরা বলতে লাগলো। মা তো এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিল। লোক নানান রকম প্রশ্ন করতে লাগলো, যার জবাব আমাদের কাছে ছিল না। এই জন্য আমরা সবাই একটা ঘরে চুপচাপ বসে ছিলাম। আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এই ধরনের সমস্যা এসে পড়বে। তারপর রাতে অনেকক্ষণ ধরে অনেক দেরি পর্যন্ত আমাদের বাড়ি খালি হলো। লোক এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না কোনো মুখরোচক খবর পাবে। পুরো রাত আমাদের এইভাবেই জেগে কেটে গেল। সকাল হতেই বাবা ঘরে হাঙ্গামা শুরু করে দিল। সে একাই অঙ্কিতাদির জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলো। ওই ঘরটা যেটা কয়েক বছর ধরে বন্ধ ছিল। ভাই এগিয়ে আসলো আর বলল, বাবা আমি তোমায় সাহায্য করতে চাই। বাবা বলতে লাগলো, আমার কাছে কারোকে আসতে হবে না, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। মা বলতে লাগলো, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা তোমার সাহায্য করে দেবে। বাবা বলল, তুমি আর কোনো কথা বলো না। যদি তুমি আমার খেয়াল করতে তাহলে নিজের মেয়েদের লাগাম দিতে। মা বেচারি লজ্জায় পড়ে গেল।